শর্টকাট খুঁজে বিদেশ যাওয়ার স্বপ্ন কিভাবে দুটো সাধারণ ছেলের জীবন পুরো তছনছ করে দিতে পারে ভাবতে পারেন। মামার দোকানে বসে নকল ডকুমেন্টস বানাতে বানাতে দুই ভাই ভেবেছিল নিজেরাই ফেক পাসপোর্ট বানিয়ে সোজা বিদেশ পাড়ি জমাবে। কিন্তু তারা জানতোই না তাদের এই ছোট্ট একটা ভুল তাদের টেনে নিয়ে যাবে আন্ডারওয়ার্ল্ডের এমন এক অন্ধকার মাফিয়া জগতে যেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। পুলিশের এনকাউন্টার, সোনা চোরাচালান আর ফেক পাসপোর্টের এই বিশাল গ্যাংয়ের মাঝে পড়ে কি হবে তাদের পরিণতি? তারা কি পারবে এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে নিজেদের স্বপ্নের জীবন করতে, নাকি হারিয়ে যাবে এই মাফিয়াদের মাঝে? হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন আপনারা সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর চলে এসেছি 2026 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কাসারগোদ এম্বাসি এর এক্সপ্লেনেশন দিয়ে। তাহলে গাইস, কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতে আমরা একটা কন্ট্রোল রুম দেখি যেখান থেকে প্লেন ফ্লাইং, টেক অফ, রানওয়ে সব কন্ট্রোল করা হয়। ব্যাঙ্গালোর বিমানবন্দর, সেখানে কন্ট্রোল টাওয়ারে একটা প্লেন ল্যান্ডিং করার জন্য সিগন্যাল আসে। কন্ট্রোল রুম থেকে রানওয়ে ক্লিয়ার করতে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু হঠাৎ সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্লেন স্বাভাবিকভাবে ল্যান্ড করতে পারে না, ক্র্যাশ করে আর কি। ক্র্যাশ করে আর বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে, নিউজ চ্যানেলগুলো নানা খবর প্রকাশ করতে থাকে। প্লেনের সব যাত্রী মারা গেছে বলে ধারণা করা হয়। কেন এই ক্র্যাশ হলো, যান্ত্রিক ত্রুটি নাকি আরো কোনো কারণ ছিল, ইত্যাদি বিষয়ে তদন্ত শুরু হয়ে যায়। আবার অনেকের ধারণা প্লেনে টেরোরিস্টের সাথে জড়িত কোনো ব্যক্তিও ছিল। এরপর ঘটনা চলে যায় জঙ্গলের পাশে এক ফাঁকা জায়গাতে। এখানে ইনভেস্টিগেশন অফিসার বিবেক এক ক্রিমিনালকে চোখ বেঁধে নিয়ে এসেছে। এনকাউন্টারে তাকে মারা হবে। বিবেক তার দিকে পিস্তল তাক করে। তখনই বিবেকের ফোন বেজে ওঠে। বিবেক কল কেটে দেয়। পরে তার অ্যাসিস্ট্যান্টের কাছে কল আসে। সিনিয়র অফিসার তাকে কল করেছেন। অ্যাসিস্ট্যান্ট বিবেককে জানালে সে বলে উনি দেরিতে কল করে ফেলেছেন। এবার বিবেক সেই ক্রিমিনালকে মেরে ফেলে। দৃশ্য চলে যায় একটা কনস্ট্রাকশন সাইটে। সেখানে মিনিস্টার একটা প্রজেক্ট নিয়ে আলাপ করছিলেন। প্রজেক্টের ডিজাইন, কাজের অগ্রগতি কিছুই মন মতো হচ্ছে না দেখে তিনি কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ারদের সাথে চেঁচামেচি করতে থাকেন। প্রজেক্ট ভুল হলে মিনিস্টারের উপর দায় পড়বে, তাই তাদের উচিত ঠিকভাবে কাজ করা। এবার এখানে এক পুলিশ অফিসার আসে আর মিনিস্টারের সাথে কথা বলতে চায়। মিনিস্টার তাকে ইশারা করে উপরে আসতে বলে। উপরে গিয়ে আড়ালে তারা কথা বলবে। এখানে মিনিস্টার বলে, কিছু ফেক মিথ্যা জাল কাগজপত্র নিয়ে নিচের লোকদের দিয়ে কাজ করাই আমি। এটা আমার একার দক্ষতা না। তুমি যাদের স্যালুট করো তাদের অনেকেই আমার পার্টনার। এটা এত সহজে শেষ করে দেয়া যায় না। পুলিশ অফিসার বলেন, স্যার আমি বুঝতে পারছি এটা আপনার উপর, রাজ্যের পলিটিক্সের উপর কতটা প্রভাব ফেলবে। এর জন্য দক্ষ পুলিশ অফিসার নিয়ে টিম বানানো হয়েছে। মিস্টার বলে, একটা প্লেন ক্র্যাশের নামে আমার আপনজনদের হারিয়ে ঘরে বসে থাকতে পারবো না। ব্যাঙ্গালোর ক্র্যাশ নিয়ে তদন্তের কি অবস্থা, এর হেড কে? পুলিশ অফিসার জানান, অফিসার বিবেক এই কেসের হেড। মিনিস্টার বলে, খুব ভালো ডিসিশন, কিন্তু ওকে দরকার নেই। গতবার ওর জন্য রাজ্যের পুলিশের বদনাম হয়েছিল, এবার আমার বদনাম হবে। তাই ব্যাঙ্গালোর কেস আমাদের শ্রীনিবাস সামলাবে। কিন্তু পুলিশ অফিসার বলে, টিম তো রেডি, এভাবে চেঞ্জ পসিবল না, আর এটা জাতীয় পর্যায়ের কেস। তবুও মিনিস্টার বলে, কেস কিভাবে হ্যান্ডেল করবে আমি জানি না, কিন্তু বিবেককে পাঠালে যে সমস্যার সৃষ্টি হবে এটার দায়ভার আমি নিতে চাচ্ছি না। সেখানে এমন কাউকে রাখতে হবে যে আমাদের কথা শুনবে। তাই সেভাবে কাজ করো। আমি কিছু জানি না, শুধু রেজাল্ট চাই। কথা শেষ করে মিনিস্টার পুলিশ অফিসারকে যেতে বলেন। পরের দৃশ্যে মিনিস্টার কনস্ট্রাকশন সাইট থেকে বের হবার পর গাড়িতে ওঠেন। তার ড্রাইভার বলে, মিটিং এর ব্যাপারে একটা কল এসেছে, কি উত্তর দেবে? মিনিস্টার নিজেই ফোন নিয়ে বলে, 10 তারিখ পর্যন্ত কোনো পলিটিক্যাল সমস্যা হবে না, আর বাকিটা দেখার ব্যবস্থা করব দ্রুত। অন্যদিকে বিবেককে তার সিনিয়র অফিসার ডেকে গাড়িতে বসিয়ে কড়া কথা শোনান। তিনি বলেন বিবেক তার কথা কেন শোনেনি, আর এটা প্রথমবার না, সে আগেও এমন করেছে। বিবেক বলে, বেঁচে থাকলে আরো ঝামেলা করতো নতুন, তাই একেবারে শেষ করে দিয়েছি। সিনিয়র অফিসার তাকে বোঝান, আমরা এভাবে কাজ করতে পারি না। সিনিয়র অফিসার এক পর্যায়ে বলেন, আর যাই হোক তুমি কাসারগোড যাবে। বিবেক বলে, আমার তো ব্যাঙ্গালোরে যাবার কথা, কাসারগোড কেন? সিনিয়র অফিসার বলেন, ব্যাঙ্গালোরের ক্র্যাশ কেস আমাদের শ্রীনিবাস সামলাবে, আর দিল্লি থেকে অর্ডার এসেছে তুমি কাসারগোড যাবে, কারণ যাদের সন্দেহ করা হয়েছে তারা ফেক পাসপোর্ট বানিয়ে ট্রাভেল করছিল। আর এই ফেক পাসপোর্ট একদম রিয়েলের থেকেও বেশি রিয়েল। এ ধরনের কাজ সাধারণত কাসারগোডে হয়ে থাকে। আমাদের মনে হয় সেখানে কিছু নতুন মানুষের আনাগোনা হয়েছে, যারা এই ফেক পাসপোর্ট বানিয়ে ট্রাভেল করার ব্যাপারে অতি আগ্রহী। তোমাকে যেতে হবে এদেরকে ধরতে। আমাদের হাতে 1 সপ্তাহ সময়, এর মধ্যে সব অপরাধী আমাদের জেলে ভরতে হবে, বিশেষ করে যে পাসপোর্ট বানায়। বিবেক অনিচ্ছা সত্ত্বেও সহমত প্রকাশ করে। বিবেক বলে, সেখানে অন্য কেউ যেতে পারে, আমি ব্যাঙ্গালোরে যাই। সিনিয়র অফিসার বলে, আমার মনে হয় এবার ব্যাঙ্গালোর কেস তোমার জন্য না। তুমি আমার হাতে অপশন রাখোনি, তারা তোমার সাথে কাজ করতে আগ্রহী না। তাই তুমি কাসারগোড যাও, কিরণ তোমাকে সাহায্য করবে। আর এবার আমি যা বললাম সেটাই করো। বিবেক বলে, ভালোই গেম খেললে। এরপর গাড়ি থেকে নেমে যায়।
এবার আমরা সমুদ্রের পাশের সুন্দর নিরিবিলি কাঁচরাকোট এলাকাকে দেখি। বেশ মনোরম পরিবেশ। এখানে একদিন রাতের বেলার দৃশ্য দেখানো হয়। গাঞ্জা নামের একজন একটা বড় গ্যারেজে অনেকগুলো অ্যাম্বুলেন্সকে রেডি করেছে। গাঞ্জার আসল নাম হচ্ছে গণেশ। নিজেই নিজের নাম ছোট করে গণেশ থেকে গাঞ্জা করেছে। গাঞ্জা এখন যে অ্যাম্বুলেন্স রেডি করছে, আসলে এর মধ্যে করে সে সোনা পাচার করবে। তাই সোনাগুলো ভালো করে অ্যাম্বুলেন্সের মধ্যে সেট করে নিচ্ছে, যাতে পুলিশ সার্চ করলেও সেভাবে সন্দেহ না করে। আর অ্যাম্বুলেন্স নেওয়ার কারণ পুলিশ রোগী আছে ভেবে ছেড়ে দেবে। বুদ্ধি বেশ ভালো বলা চলে। গাঞ্জা সব দিক থেকে ভালো করে কাজ করে তদারকি করছিল। তখনই তার এক পার্টনার এসে বলে ওরা দুজন এসে গেছে, বাইরে অটোতে অপেক্ষা করছে। গাঞ্জা বলে এরা বাচ্চা, গ্যাঞ্জাম করে ফেলবে, মুত্তু ভাইকে বোঝা। গাঞ্জা আস্তে আস্তে বাইরে আসে দুজনকে দেখার জন্য। দুজন হলো চেমু আর আশি। ওরা অটোতে ঘুমিয়ে গিয়েছিল, তখন গাঞ্জা এসে দাবড়ে ঘুম থেকে তোলে। গাঞ্জা দুজনকে ডেকে নিয়ে দেখায় কোন অ্যাম্বুলেন্স আগে যাবে কোনটা পরে। কিন্তু দুজনে বেশি ঘাবড়ে যাচ্ছিল। গাঞ্জা তাদের সাহস দিয়ে বলে কিছুই হবে না, হাসপাতাল, পুলিশ চেকিং, ট্রাফিক সব আমাদের লোক, কেউই ধরবে না। দুজন তো তাও মনে হয় ভরসা পায় না। গাঞ্জা তাদের সাহস দিতে থাকে আর বলে 50-50 ভাগ পাবে। তাও যেন দুজন কনফার্ম হতে চায় আসলে বিপদ আছে কিনা। আসলে আশিয়ার চেমু এই প্রথম চোরাচালান করতে এসেছে, তাই মনে হয় ভয় কাজ করছে। গাঞ্জা তাদের রেডি করে অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। শুধু বলে ঝামেলা মনে হলে ভালো করে অভিনয় করতে হবে। অ্যাম্বুলেন্সে যেতে যেতে আশি বেশ টেনশনে ছিল মনে হয়। ঠিকমতো কাজ করতে পারবে নাকি ধরা খাবে এটা নিয়ে ভয় কাজ করছিল। তখন চেমু তো তাকে রিল্যাক্স থাকতে বলে। এমনকি অভিনয় করে দেখায় যে ধরা পড়লে কিভাবে অভিনয় করতে হবে। কিন্তু আশির মুড ঠিক হয় না। আশি বলে গাঞ্জাও টেনশনে আছে। 25 কিলো সোনা, একটা বড় রিস্ক। এত বড় রিস্ক কখনো নিয়েছিস জীবনে? আগে নিলে বুঝতে পারতে টেনশন কেন হয়। আশি আরো বলে কথা মতো 8টা গোল্ড বার নিয়ে যাবে। এটা দিয়ে কিছু একটা করা যাবে। জীবনে আর বেকার থাকা লাগবে না। চেম্বু বলে আমি তো নকল পাসপোর্ট বানিয়ে বাইরে চলে যাব। কত লোক যাচ্ছে। এদিকে তো আমরা পুলিশকে সন্দেহজনক গাড়ি চেক করতে দেখি চেকপোস্টে। তখনই এই সোনা পাচারকারী অ্যাম্বুলেন্স সাই সাই করে টান দেয়। পুলিশের সন্দেহ হয় আর তারা পিছু নেয়। অ্যাম্বুলেন্স ড্রাইভার সতর্ক হয়ে যায়। চেমু আর আশিও তাদের পজিশন নিয়ে নেয়। একজন অ্যাক্সিডেন্টের রোগী আর একজন আত্মীয় বুক ফাটা কান্না করতে থাকে। পুলিশ তাদের অ্যাম্বুলেন্স আটকায়। ড্রাইভারকে জিজ্ঞেস করে কি হয়েছে। ড্রাইভার বলে অ্যাক্সিডেন্ট কেস। পুলিশ গাড়ির পেছনে যায়। তাদের কাছে আসা নম্বরের সাথে গাড়ির নম্বর মেরে পুলিশ গাড়ির ডালা খোলে আর চেমু তো আরো জোরে জোরে কান্না করতে থাকে। পুলিশকে দেখে বলে স্যার আমাদের যেতে দিন, রোগীর হাতে সময় নেই। পুলিশ বলে তুই বাইরে আয়। চেমু বলে কেন স্যার, কি হয়েছে? আমাদের তো দ্রুত যেতে হবে। কিন্তু পুলিশ তাকে জোর করে বাইরে নেয় আর কষে থাপ্পড় দেয়। মানে ধরা পড়ে গেছে। গাঞ্জাদের অ্যাড্রেস দিয়ে দ্রুত সরে পড়েছিল। তার কাজ তো হয়ে গেছে, কিন্তু মাঝখানে আশি আর চেমু ফেসে গেছে। যদিও আশি আর চেমু এ প্রথম চোরাচালান করতে এসেছে। তাদের ফেক পাসপোর্ট করতে টাকা লাগবে, সেই জন্য টাকার জোগাড় করতে ভেবেছিল শর্টকাট পদ্ধতি ব্যবহার করবে। কিন্তু এখন পুলিশের কাছে প্রথমবারেই ধরা পড়ে গেছে। এবার তাদের শৈশবের স্মৃতি দেখানো হয়। আশির বাবা মারা যাবার পর তার মা বোনকে তার মামা এক আত্মীয়র বাড়িতে রেখে আসে। মাঝে মাঝে মা দেখা করতে আসতো, কিন্তু গত 2 বছর হয় সে আসেনি। আশি আর চেমু মামার সাথেই থাকে। আর তাদের মামা ডুপ্লিকেট নকল জিনিসকে আসল বলে বেচে দেওয়ার বিজনেস করত। এখানে আমরা দেখি মামা একজনকে দুবাইয়ের বিদেশি ঘড়ি বলে একটা ঘড়ি বিক্রি করার প্রচুর চেষ্টা করছে। আর মামার আরেকটা ব্যবসা ছিল ডুপ্লিকেট করার, যেটা হলো ডকুমেন্টস। মামা সব ধরনের ডকুমেন্টস, আইডি কার্ড, রেশন কার্ড, মার্কশিট, পাসপোর্ট সহ সব ডকুমেন্টস নকল কপি বের করতে পারে, তাও আসলের মতো। এটা যে নকল তা প্রমাণ করতেও নাকি 20 লাখ খরচ হবে, এটা মামা নিজেই বলে। মামার এই কাজে আশি আর চেমু হেল্প করত, বিনিময়ে কমিশন পেত। যেমন একটা মার্কশিট তৈরি করে তাতে আসল সিলের মতো সিল লাগানোর কাজে ব্যস্ত তারা। মার্কশিট রেডি করে মামার কাছে নিয়ে আসে। যে লোকটাকে মামা ঘড়ি বিক্রির চেষ্টা করছিল সে এসেছিল ছেলের মার্কশিট পরিবর্তন করে ভালো মার্ক বানাতে, যাতে ভালো চাকরিতে জয়েন করতে পারে। মামা তো তাকে পাম দিয়ে বলে এখন দেশের কোনো কোম্পানি তাকে রিজেক্ট করতে পারবে না। লোকটা বলে সে চাকরি ঠিক করে রেখেছে কোনটা করতে চায়। কিন্তু মামা তো তার ঘড়ি বিক্রি না হওয়া পর্যন্ত মনে হয় না লোকটাকে ছাড়বে। কিন্তু অবশেষে তাদের ভাগের টাকা আশি আর যে মুখে ভাগ করে দেওয়া হয়। কিন্তু তাদের তো মামা নামমাত্র টাকা দিত। তারা বুঝে গিয়েছিল মামার সাথে থেকে লাইফ নষ্ট হবে আর টাকাও আসবে না। তাই সিদ্ধান্ত নেয় ফেক পাসপোর্ট বানিয়ে বিদেশ যাওয়ার। মামার হাত থেকে বের হতে হবে। এজন্য তারা গাঞ্জার সাথে অ্যাম্বুলেন্স নিয়ে সোনা পাচারে রাজি হয়। ভাগ্যের পরিহাসে তারা প্রথম দিনই ধরা পড়ে যায়। তারা পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু পুলিশ তাদের পিছু ছাড়ে না। তারা করতে থাকে আর রাতের আধারে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে। একটা সময় তারা লুকিয়ে পড়ে, কিন্তু পুলিশ সেখানে গিয়েও হানা দেয়। আশিয়ার চেমু লুকিয়ে ভাবে পুলিশ বুঝি আর ধরতে পারবে না, কিন্তু পুলিশ তাদের ধরে জেলেও নিয়ে যায়। এদিকে আশির মা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে লাফিয়ে ওঠে।
অন্যদিকে থানায় গাঞ্জা আসে চেমু আর আশির সাথে দেখা করতে। আশি জিজ্ঞেস করে জামিনের ব্যবস্থা হলো কিনা। গাঞ্জা বলে মোট তো কোনো রেসপন্স করছে না। আশি জিজ্ঞেস করে তাহলে আমাদের জামিন কিভাবে হবে? তোমার জন্য আমরা এত বড় রিস্কের কাজে নেমেছিলাম। চেমু বলে আগেই জানতাম কিচ্ছু হবে না একে দিয়ে, আমাদের ফাঁসিয়ে দিল। গাঞ্জা বলে তোমাদের এই ডুপ্লিকেট মামার কি করবে তাহলে? সেসব জেনে গেছে, এখন ঝামেলা করলে তখন কি হবে? গাঞ্জা তাদের সতর্ক করে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে যেন মামা জানতে না পারে। তবে আমি তোমাদের সাহায্য করতে না পারলেও যে সাহায্য করতে পারবে তাকে নিয়ে আসছে। সে তোমাদের সাহায্য করবে আর বিনিময়ে তুমি অন্য সবাইকে সাহায্য করবে। আশি আর চেমু জিজ্ঞেস করে কিভাবে সাহায্য করতে হবে। গাঞ্জা বলে সে তো আমি জানি না, দেখা হলে বলবো। জামিনের পর চেমু আর আশি দেখা করতে আসে রোহিতাস ওরফে রয়ের সাথে। দুজনে একটু ইতস্তত করতে থাকে। রয় বলে এভাবে জড়সড় হয়ে আছো কেন? চা খাও, সাথে কিছু নাস্তা বলবো নাকি? ওয়েটারকে ডেকে নাস্তার অর্ডার দেয়। রয় বলে তোমরা কি জানতে কি ছিল গাড়িতে? চিমু বলে আমরা রাজি হয়েছিলাম এক শর্তে, যে সে আমাদের কাছে কিছু লুকাবে না। রয় বলে তোমরা আসলে ধরা পড়েছো কিছু করার জন্য না, বরং তোমরা কাজ করার টেকনিক সম্পর্কে অভিজ্ঞ ছিল না। এই যে এতদিন মামার সঙ্গে কাজ করেছো, কোনো সমস্যা হয়েছে? চিমু বলে মামার সাথে কাজ করে তো আরেক সমস্যা, টাকা দেয় না ঠিক মতো, কঞ্জুস। রয় জিজ্ঞেস করে ফেক পাসপোর্ট বানিয়ে বিদেশ যেতে কত টাকা লাগবে? চেমু আর আশি তো অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে রয় কিভাবে জানলো এ কথা। রয় বলে এমন অনেক কিছুই আছে যা আমি জানি আর এজন্য তোমরা আজ এখানে। চেমু বলে মামার সাথে থেকে তো জীবন ঝালাপালা হয়ে যাচ্ছে আর টাকাও ইনকাম হচ্ছে না। রয় বলে আরে তোমরা তো ডুপ্লিকেট জগতে ঘুরে দেখেছো, আমি তোমাদের এবার দেখাবো কিভাবে রিয়েল জগৎ হয়, শুধু মন দিয়ে কাজ করে যাবে। গাঞ্জা আর রয়ের সঙ্গী গাড়িতে করে চলে যায়। যাবার সময় চেমু আর আশিকে সাহস দিয়ে বলে রয়ের সাথে কাজ করলে তারা মামার জগৎ থেকে মুক্তি পাবে। পরের দৃশ্যে একটা চায়ের দোকানে এক পুলিশ অফিসার আসতে দেখা যায়। সেই দোকানে আবার চেমু পেপার পড়ছিল, পেপারে মুখ ঢাকে। পুলিশ অফিসার চা অর্ডার করে তার দিকে এগিয়ে আসে। পরে চেমুকে দেখে জিজ্ঞেস করে কিরে, তুই কবে ছাড়া পেলি? এখনো এসব কাজ করিস নাকি? চেমু বলে এসব ছেড়ে দিয়ে এখন ভালো কাজে মন দিয়েছি। পুলিশ অফিসার বলে আরে তোদের চেনা আছে, প্রথমবার পর তোরা আরো করতে যাস, সাহস অনেক বেড়ে যায়। তা তোর সেই কাজিন ভাই কোথায়? চেমু বলে নাই, সম্পর্ক শেষ করে দিয়েছি। এই বলে উঠে চলে আসে। চেমু এবার আশিকে ডাকতে আসে, কিন্তু সে মায়ের সাথে ফোন কলে ব্যস্ত ছিল। আশির মা খুব টেনশনে আছে। সে তার ছেলেকে ভালো পথে থাকতে বলছে, মায়ের মন বলে কথা। আশিকে মামার সাথে ক্ষমা চেয়ে মিটমাট করতে বলে, হাজার হলেও সে গুরুজন। আর আমি এমনিও তোকে নিয়ে চিন্তায় থাকি, তুই তো চেমুর জীবনেও এলোমেলো করে দিচ্ছিস। তোর পরবর্তী কোনো প্ল্যান আছে নিজের? মামার কাছেই চলে যা। আশি এসব কথা শুনে রেগে যায়। সে আর মামার কাছে যেতে চায় না। মা তাদের মধ্যে ঝামেলা মিটিয়ে দেওয়ার কথাও বলে। মামার সাথে থেকে কাজ করে টাকা ইনকাম করতে বলে, কিন্তু আশি এসবে আর ইন্টারেস্টেড না। তার মা জিজ্ঞেস করে তোদের কে জামিন দিল? আশি বলে আমি তাকে চিনি না। এই বলে ফোন কেটে দেয়। তার মা তো ছেলের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করে। আশি আর চিমু যেখানে ক্রিকেট খেলতে যায় সেখানে রয় আসে তাদের সাথে আলাপ করতে। তাদের বোঝায় তারা যে এত ভয় পাচ্ছে, ভয়ের আসলে কিছুই নেই, তেমন কোনো ঝামেলা হবে না, সিম্পল বিষয়। যেভাবে মামা ডকুমেন্টস ডুপ্লিকেট করতো। তবে একটা জিনিস খেয়াল রাখার আছে, যেটা পরে বলবে। রয় এবার বলে আমাদের একটা নিরিবিলি নিরাপদ জায়গা লাগবে। আশি জিজ্ঞেস করে তোমার কাছে নেই নাকি? রয় বলে ছিল, কিন্তু একটা ঝামেলার জন্য সেখানে কাজ করা নিরাপদ নয়। তোমরা আমাকে জায়গার ব্যবস্থা করে দাও, বাকিটা আমি নিজেই সামলে নেব। চেমু বলে আমার এত ইন্টারেস্ট নেই এসবে। এই বলে খেলতে চলে যায়। রাতে আমরা গাঞ্জা আর তার সঙ্গীকে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে জঙ্গলে পার্টি করতে দেখি। তারা রয়ের নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিল। সেখানে গাঞ্জাকে হেল্প করতে হবে এই ব্যাপারে। বাকিটা সময় তারা নিজেদের মধ্যে এনজয় করে আর ড্রিঙ্কস করে। পরের দৃশ্যে আমরা চেমু আর আশিকে এই কাজের ব্যাপারে কথা বলতে দেখি। আশি বলে কাজ এত সহজ হবে না, এবার ধরা পড়লে জেল না, সোজা উপরে চলে যাওয়া লাগবে, পৃথিবীর আলো আর দেখা হবে না। চেমু বলে আরে এত ভয় পাবার কিছু নেই, কাজ সহজ আছে, মামার সাথে যেরকম করতাম। আশি বলে পাসপোর্ট আইডি এসব নকল বানিয়ে ধরা খেলে কি হবে জানিস? চেমু বলে আরে নকল না তো, ডুপ্লিকেট করতে হবে। ধর যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা কোনো সমস্যায় পড়েছে তাদের ইনফরমেশন দিয়ে পাসপোর্ট ডুপ্লিকেট করতে হবে। এতে সরকারের কাছে থাকা ডকুমেন্টসের সাথে কোনো ঝামেলা হবে না। তবুও আশি বলে এরপর এখানে বাস খেলে মামার কাছে গিয়ে উঠতে হবে। চেমু এটা নিয়ে আফসোস করে। রাতে রয় গোপন আস্তানায় আসে, যেটা চেমু আর আশি ঠিক করেছে। রয় এসে জিজ্ঞেস করে তাদের কি অবস্থা। আশি বলে মামার সাথে দেখা করতে গিয়ে যাবতীয় গালিগালাজ হজম করে এসেছি। চেমু বলে সারা জীবন মামার সাথে কাজ করে কোনো লাভ হবে না, উল্টো লস হবে। রয় এবার দুজনকে পাসপোর্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বোঝাতে থাকে। পাসপোর্টের সামনে পেছনে কেমন হয়, কেমন কভার ইউজ করা হয়, জলছাপ থাকে, এসব কভারের জন্য তারা কোথা থেকে লেদার আইটেম কিনে আনে ইত্যাদি তথ্য বোঝাতে থাকে। এরপর আসে পাসপোর্টের ভেতরের মেইন পেজ নিয়ে, যেটা মিল থাকা খুব জরুরি, ভুল হলেই এর মালিক ফেসে যাবে। ভেতরের প্রথম পেজ আর শেষ পেজ ল্যামিনেট করতে হবে, আর এই দুই পেজই বেশি গুরুত্বপূর্ণ হয়। ভেতরে বিভিন্ন
ব্যক্তিগত তথ্য থাকে। এরপর মেশিন রিডিং, পাসপোর্ট নাম্বার এসব নিয়ে ইনফরমেশন দেয় তাদেরকে। এবার রয় তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে জিনিসপত্র কিনতে, যা দিয়ে পাসপোর্ট তৈরি হবে। তাদের ভাষায় বই বাজানো হবে আর কি। রয় দেখা করতে যায় ওসমান ভাইয়ের সাথে, যিনি মাছের ব্যবসা করে কিন্তু গোপনে এসব ডুপ্লিকেট করার আইটেম বিক্রি করে। ওসমান ভাই রয়দের নিয়ে যায় গোপন আস্তানায়, আর সেখান থেকে তারা বাইন্ডিং অরিজিনাল লেদার কভার কিনে আনে। এবার তো কিছু গুরুত্বপূর্ণ সিল দরকার হয়, এগুলো চোরাচালান হয়। ভেতরের লোক টাকার বিনিময়ে এগুলো করে, আর রয় দুজনকে সাথে নিয়ে সেই ইম্পর্টেন্ট সিল আনতে যায়। সব সংগ্রহ হয়ে গেলে তারা কাজে লেগে পড়ে। দিন রাত পরিশ্রম করে তারা নিখুঁত একটা পাসপোর্ট ডুপ্লিকেট করে, যেটা ধরা পড়ার চান্স নেই বললেই চলে। তাদের প্রথম কাস্টমারকে পাসপোর্টটা ডেলিভারি করে ভয়ে ভয়ে। লোকটা পাসপোর্ট হাতে নিয়ে বলে সব ঠিক আছে কিনা। রয় বলে চেক করে নিতে পারেন। লোকটা জানায় আজকেই তার ফ্লাইট আছে, আর কেস এসে গিয়েছিল। কেস শেষ করে পাসপোর্ট পেতে দেরি হয়ে যাবে, এতদিন অপেক্ষা করা সম্ভব না বলে রয়দের কাছে এসেছিল। রয় আসি চেমু বেশ ভয় আছে এখনো, যেহেতু প্রথম কাজ। রয় লোকটাকে বলে পৌঁছে যেন কল দেয়। লোকটা বলে 3:30টায় পৌঁছে যাব, 4টায় কল দেব। যদি 4টায় কল না দিই তবে 4:30টায় অবশ্যই দিব। রয় একটু ঘাবড়ে গিয়েছিল প্রথমে। লোকটা সৌদি আরব যাবার জন্য পাসপোর্ট করে গুছিয়ে নিয়ে বিদায় জানায় রয়কে। রয় বলে কল করে যেন জানায়। লোকটা চলে গেলে চেমু বলে এবার কি হবে। রয় বলে এখন ওর পৌঁছে কল করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গোপন আস্তানায় গিয়ে তিনজন অপেক্ষা করতে থাকে। সময় পার হয়ে যায় 4টা, 4:30, 5টা, কিন্তু কল আসে না। অবস্থা বেগতিক দেখে রয় তো দুজনকে নিয়ে আস্তানা থেকে দ্রুত পালাবার জন্য তড়িঘড়ি হয়ে বের হতে থাকে। তখন একটা কল আসে আর ভয়ে ভয়ে রয় রিসিভ করে। কল করে জানানো হয় ঠিক মতো লোকটা পৌঁছে গেছে। ফোন রেখে তো রয় সেই এক্সাইটেড, তাদের প্রথম ডুপ্লিকেট পাসপোর্ট পাস হয়ে গেছে। তিনজনে এটা সেলিব্রেট করতে বেরিয়ে পড়ে। বাইক নিয়ে শহর ঘুরতে যায়, এনজয় করে, খাওয়া দাওয়া করে, সমুদ্রের পাশে সৌন্দর্য উপভোগ করতে যায়, যেন রিল্যাক্স লাইফ। এদিকে বিবেক আর কিরণ পৌঁছে যায় কাসারগুড় যাবার পথে। বিবেক প্রথমে ফাইল চেক করে, কিরণ এবার তাকে কেস বিস্তারিত বলে। বিদেশি পণ্য কিভাবে ডুপ্লিকেট করে বিক্রি হয়। এখন তো জামা কাপড়, জুতা, শ্যাম্পু, সাবানের সাথে মোবাইল ফোনও ডুপ্লিকেট করা হয়। চায়না থেকে ফোন মার্কেটে ছাড়ার আগেই এখানে পাওয়া যায়। সেই সাথে পাসপোর্ট ডুপ্লিকেট করা তো আছেই। আর আমাদের কাছে ক্লু হিসেবে কিছু সাসপেক্টও আছে। আমরা সেখান থেকে কাজ শুরু করতে পারি। বিবেক বলে তার নাম কি। কিরণ উত্তর দেয় তার নাম পুন্নম। এবার দুজনেই বাজারের মধ্যে যায় আর পূর্ণামকে ফলো করতে থাকে। পূর্ণাম টের পেয়ে যায় কেউ তাকে ফলো করছে, তবুও সে রিল্যাক্স থাকে। জিনিসপত্র কিনে আস্তে আস্তে পালাতে চেষ্টা করে, কিন্তু বিবেক তার পিছু নেয়। এক পর্যায়ে পূর্ণাম দৌড়ে পালাতে চেষ্টা করে। বিবেক আর কিরণ তাকে ফলো করতে থাকে। এক পর্যায়ে কিরণ তাকে ধরে ফেলে আর বলে আমরা পুলিশ, পালিয়ে লাভ হবে না। পূর্ণাম ঘুষি দিয়ে বলে পুলিশ হলে ইউনিফর্মে আয়। তবে পূর্ণাম পালাতে পারেনি, বিবেক তাকে ধরেই ফেলে। এবার পুলিশ কাস্টাডিতে পূর্ণামকে চরম ধোলাই দেওয়া হয় সত্য বের করার জন্য। এটা লোকাল পুলিশ অফিসার করে। কিরণ পূর্ণামের স্বীকারোক্তি রেকর্ড করছিল, কিন্তু পূর্ণাম তেমন কোনো ইনফরমেশন দিতে পারে না, অথবা দেয় না। পুলিশ অফিসার বারবার জিজ্ঞেস করে ডুপ্লিকেট পাসপোর্ট বানায় কি এখানে। ভালোই ভালোই যেন স্বীকার করে। পূর্ণাম বলে আমি শুধু টুকটাক কাজ করতাম, এখন করা হয় না। আমি জানিও না এর পেছনে কার হাত আছে। পুলিশ অফিসার বারবার জিজ্ঞেস করে। এক পর্যায়ে পূর্ণাম বলে রাজা নামের এক লোক আছে, সে এসব কাজ করে। প্রথমে ছোট টিমে কাজ করতো, পরে বড় টিমের সাথে যোগ দিয়ে ছোট টিম বন্ধ করে দেয়। পুলিশ অফিসার এবার পাসপোর্ট দেখিয়ে বলে এই ডুপ্লিকেট পাসপোর্ট বানানো লোকেদের তুমি ভালো করে চেনো তাই না। পূর্ণাম বলে আমি আর এদের সাথে কাজ করি না, সত্যি আমি জানি না। পুলিশ অফিসার বিশ্বাস করতে চায় না। পরের দিনে কিরণকে দেখা যায় হোটেল থেকে খাবার কিনে রুমে নিয়ে আসে। ঘরে বিবেক বসেছিল। খাবার দেখার পর বিবেক বলে আর কিছু কি ছিল না। কিরণ বলে এখানে শুধু চিকেন কারিই ছিল। বিবেক জিজ্ঞেস করে মার খাবার পরে খাবার হজম হচ্ছে, ক্রিমিনাল কেউ এভাবে হ্যান্ডেল করে। কিরণ বলে সরি স্যার, আচমকা হামলা ছিল তাই এমন হয়েছে। বিবেক জিজ্ঞেস করে ক্রিমিনাল থেকে কি জানতে পারলে। কিরণ বলে তেমন কিছুই না, হয়তো ছোট কাজ করতো, এখন আর করে না, শুধু শুধু আমাদের টাইম নষ্ট করছে। বিবেক বলে সে রাজা নামের কারো কথা বলছিল, তার থেকে তদন্ত শুরু করা যায়। কিরণ বলে রাজা ব্যাঙ্গালোরের টিমের সাথে জড়িত, এখানে কাজ নেই, লোকাল কেউ করেছে এগুলো। বিবেক বলে তুমি তোমার ব্রেন কেন ইউজ করো না কিরণ, এটা এত পারফেক্ট করে লোকাল কেউ করতে পারবে না, এটা বাইরের লোকের কাজ। কিরণ বলে আমার মনে হয় না স্যার। বিবেক বলে তোমার কাছে প্রমাণ নেই, তাই শুধু শুধু বলতে যেও না। এরপর বিবেক রুম থেকে বেরিয়ে যায়, এটা বলে যে যা এনেছো তুমি একাই খাও। পরবর্তীতে কিরণ পুলিশ অফিসারকে নিয়ে সন্ধ্যায় লোকাল একটা রঙের মার্কেটে যায়। বোকা বোকা সেজে প্রশ্ন করে এখানে নকল পাসপোর্টের রং পাওয়া যাবে। আমি শুনলাম এখানে পাওয়া যায়। দোকানি বলে এখানে এসব পাওয়া যায় না, আপনারা পুলিশ নাকি, এসব প্রশ্ন কেন করছেন, যান এখান থেকে। পরে কিরণ চলে আসে। পরের দিন কিরণ সিনিয়র অফিসারকে কল করে বিবেকের ব্যাপারে রিপোর্ট দেয়। বিবেক যে ব্যাঙ্গালোর কেস নিয়ে বেশি ভাবছে এটা জানায়, আর এখানে সে ব্যাঙ্গালোরের সূত্র বের করে তদন্ত করার জন্য বলছে। সিনিয়র অফিসার বলে তাকে ব্যাঙ্গালোর থেকে দূরে রাখার চেষ্টা করবে।
আর আমাকে সবকিছুর রিপোর্ট দিবে। কিরণ জিজ্ঞেস করে, এটা কি অন্যায় হবে না তার উপর এভাবে নজরদারি করা? সিনিয়র অফিসার বলে, সবসময় নিয়ম মানলে হয় না, বিবেক নিজেই নিয়মের বাইরে গিয়ে কাজ করে। তাই আমি যেটা করছি সেটা বেআইনি কিছু হচ্ছে না, তোমাকে যা বললাম সেটাই করো। এদিকে মামা তার সেই ডুপ্লিকেট করা দোকানে আসে। এখানেই আশি আর চেমু গোপন আস্তানা বানিয়েছে। মামা এখানে এসে কিছু ক্লু পায়, তার সন্দেহ হয়। রাতে বাড়িতে ফিরে খাবার টেবিলে আমরা মামার স্ত্রী আর মেয়েকে দেখি। এখানে আশি আর চেমুর গোপনে কিছু একটা করা নিয়ে কথা ওঠে। দিন দিনেরা উচ্ছন্নে চলে যাচ্ছে। এটা নিয়ে পারিবারিক ঝগড়া শুরু হয়ে যায়। কেন যেন মামার মেয়ে দুজনেই পক্ষে কথা বলে, কিন্তু মামার স্ত্রী দুজনকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে। পরে মামার মেয়ে রাগে খাবার টেবিল থেকে উঠে যায়। পরের দিন রয় তার মাস্টারের সাথে কথা বলে ফোনে। রয় বলে, টাকা ব্যাপার না, কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে। সেফটি ছাড়া কাজ করার রিস্ক নিতে পারবে না, তাই এটা খেয়াল রাখবেন। এখানে আশি সাথে ছিল। কল শেষ করে রয় আশিকে বলে, চেমুকে দেখছি না কেন? আশি জানায় চেমু মুভি দেখতে গেছে। রয় বলে, তুমি গেলে না কেন? শুনলাম ভালো রোমান্টিক মুভি বের হয়েছে। আশি বলে, আমার এত আগ্রহ নেই। কিভাবে কাজ করতে হবে, তাড়াতাড়ি টাকা জোগাড় করতে হবে, সেটাই বিষয়। মানি ইজ পাওয়ার ব্রো। আর মামার তো সন্দেহ হয়েছে আপনার সাথে কিভাবে পরিচয়, কি কাজ, এসব জিজ্ঞেস করছিল। রয় বলে, সাবধানে থাকবে। সঠিক চোর তো সে যে ছোট চোরদের ধরতে পারে। আর তোমার মামা রামের মতো দেখতে হলেও আসলে সে রাবণ। আশি বলে, চিমু বলছিল তাড়াতাড়ি বেশি ক্লায়েন্ট নিয়ে টাকা জোগাড় করে তারপর ফেক পাসপোর্ট বানিয়ে বিদেশ চলে যাওয়া যায় কিনা। আর মামার প্রতিও বিরক্তি এসে গেছে। রয় বলে, সিনেমা হলের টিকিট কাটা আর ডুপ্লিকেট পাসপোর্ট করা এক জিনিস না। আমাদের সেফটি রেখে যাদের দরকার তাদের জন্য কাজ করতে হয়। অনেক ঝামেলা আছে এখানে। পরের দৃশ্যে দেখা যায় আশি একটা গোল্ডেন ঝুমকা গিফট করে মামার মেয়েকে। মানে এদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে, বোঝাই যাচ্ছে। মেয়েটা এবার জিজ্ঞেস করে, তোমার বাবাকে না জানি উল্টাপাল্টা কিছু করছো না তো? আশি বলে, তোমার বাবার থেকে কম চুরি করি। মেয়েটা বলে, কোনো ভুল করলে তোমরা ভুল করবে। তার ঝামেলা তোমার বাচ্চে মোর হবে, আমার না। আশি বলে, তোমার বাবার থেকে অল্প সুবিধা পাওয়া যাচ্ছে এইটুকুই। আমাদের আলাদা প্ল্যান আছে, টাকার জোগাড় হলেই আমরা ফেক পাসপোর্ট বানিয়ে দুবাইতে চলে যাব। এটা জাস্ট তারই শুরু। মেয়েটা বলে, তার মানে প্ল্যান করা হয়ে গেছে? বাবাকে তো জানো না। আশি বলে, চুপ থাকো, তোমার বাবা নিজেই তো ফেক কাজ করে। মেয়েটা এবার অভিমান করে বসে থাকে। বাসায় এসে মেয়েটা সেই গোল্ডেন ঝুমকা পরে দেখে কেমন হয়েছে। এখানে আশি আর মেয়েটার প্রেমের কিছু রোমান্টিক মুহূর্ত দেখানো হয়। একসাথে হাসি খুশি ঘোরাঘুরি ইত্যাদি। পরে আমরা চেমুকে দেখি রয়ের কাছে আসে। রয় তাকে বাইকে তুলে দেয়। জিজ্ঞেস করে, আশি কোথায়? চেমু বলে, সে বন্ধুর সাথে গেছে। রয় বলে, সে মজা করতে গেছে, তুমি যাওনি? চেমু বলে, সে মজা করলে করুক, আমার কি? রয় জিজ্ঞেস করে, তোমার কি ভালো লাগে? চেমু বলে, যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করা। চেমু তো টাকার পেছনে পড়ে আছে। যাই হোক, রয় বলে, এটা তো এত সহজে হয় না, পরিশ্রম করতে হয় আরো কত কি। চেমু বলে, আমি তো রেডি। রয় এবার বলে, তোমাকে কিছু কথা বলার আছে, বাইক থেকে নামো। এবার তারা একটা গাছের নিচে বসে। রয় বলে, দেখো, তোমাদের মামার সাথে তোমরা ডকুমেন্টস নকল করো। ধরো একটা সার্টিফিকেট নকল করলে, তাতে লোকটার চাকরি হলো। যদি সে চাকরিতে কিছু ভুল করে, পুলিশ এসে তোমাদের ধরবে। আমাদের এসব বিষয় খেয়াল রেখে কাজ করতে হবে। আর যদি আরো টাকা ইনকাম করতে হয় তাহলে সেইভাবে কাজ করতে হবে। চেমু এবার ভাবতে থাকে। এবার আমরা সিনিয়র অফিসারকে দেখি যে তার হায়ার অথরিটির কাছে কেসের ডিটেলস নিয়ে আলাপ করছিলেন। এখানে প্রথমে রেহমানের নাম আসে, যে কিনা বাইরের দেশ থেকে নকল পাসপোর্ট বানানোর কাজ করত। একবার প্লেন হাইজ্যাক কেসে টেরোরিস্টের কাছে যে নকল পাসপোর্ট ছিল সেখানে রেহমানের পাসপোর্টের প্যাটার্ন পাওয়া যায়। সেখান থেকে নাম বের হয় দামান্নার নাম। দামান্নার ডান হাত বাম হাত হিসেবে কাজ করা ব্যক্তিদের শক্তি আর বুদ্ধি তাকে এত দূর নিয়ে এসেছে। এখানে আমাদের দামান্নার ডান হাত বেঞ্জামিন পিন্টুকে দেখানো হয়। সে তার গ্যাং নিয়ে একটা মার্কেট এরিয়াতে আসে। এখানে মার্কেটের হেডের কাছে এসে পিন্টু জিজ্ঞেস করে, এই মার্কেট তোর কন্ট্রোলে চলে কিনা? লোকটা বলে, তোর বড় ভাইয়ের তো আমার মার্কেটের নজর ছিল, ইচ্ছা হয় তাকে মেরে ফেলে। পিন্টু বলে, এই ব্যাপার নাকি? তো মারিসনি কেন? আচ্ছা, আমি এই ব্যাপারে ভাইকে বলে রাখবো, তবে তোর সাহস থাকলে মেরে দেখাস। পিন্টু এরপর ইশারা দিতেই দুজন লোকটার হাত ধরে বসে। পিন্টু বলে, শক্ত করে ধরবি, ভাইকে মারার কথা বলেছে। পিন্টু একটা চাপাতি দিয়ে তার হাত আলাদা করে দেয়। দামান্নার কাজের দুর্বলতা ছিল লয়্যালটি, কিন্তু তার দলেই ছিল বিশ্বাসঘাতক। পিন্টু একজনকে ধরে নিয়ে আসে বস্তায় করে। প্রচুর মারা হয় তাকে। পিন্টু তো তাকে মেরেই ফেলতে চায়। ছেলেটাও বারবার মাফ চায়, আর ভুল হবে না। পিন্টু বলে, আমিই তোকে সব কাজ শিখিয়েছিলাম আর তুই আমার সাথে বেইমানি করলি। পিন্টু তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখন খবর আসে রাজু বাপান্না ওরফে রাজা এসেছে, দামান্নার বাম হাত। পিন্টু বিরক্ত হয়ে বলে, ও আবার কেন আসলো? রাজা এসে বলে, কিরে, তুই একাই ওকে ধরে আনলি, ভাইকে বললি না? পিন্টু বলে, আমি ওকে ধরে এনেছি, ওকে নিয়ে ভাইয়ের কাছে যাব। কিন্তু রাজা বলে, আমি যখন এসেছি আমিই নিয়ে যাব। পিন্টু বলে, নিয়ে যাও, কিন্তু এখান থেকে ওর লাশ যাবে। রাজা বলে, সাহস থাকলে মেরে দেখা। পিন্টু পিস্তল তাক করে। এক পর্যায়ে সে রাজার দিকে তাক করলে
পিস্তল আর গুলি করার অভিনয়ও করে। কিন্তু শেষ পর্যন্ত রাজাই নিয়ে যায় তাকে। রাজা তো যাবার সময় ক্রিটিসাইজ করে বলে, এত সমস্যা হলে ভাইয়ের কাছে গিয়ে কমপ্লেন করি যে রাজা এই করেছে, রাজা তাই করেছে, এখন চুপ থাক। রাজা তো চলে যায়, কিন্তু পিন্টুর রাগ থেকেই যায়। রাজা একটা বড় এরিয়া কভার করে দামান্নার হয়ে, এজন্য তার এত পাওয়ার। এবার আমরা দামোদর রাও ওরফে দামান্নাকে দেখি পিন্টুর সাথে এক বিশ্বাসঘাতককে মেরে আধমরা করে, শেষে গুলি করে মেরে ফেলে। দামান্না বেআইনি অস্ত্র পাচার, ড্রাগ ডিলার এসবের সাথে জড়িত। এমনকি ফেক পাসপোর্ট করার বড় টিম আছে তার। বিভিন্ন বড় বড় ক্রিমিনাল তার কাছে আসে দেশ ছেড়ে পালানোর জন্য ফেক পাসপোর্ট তৈরি করতে। আর দামান্না তাদের হেল্প করে, নিজের ব্যবসা চালায়। ইলিগ্যাল পাসপোর্ট তৈরির একটা বড় গ্যাংয়ের খবর আবার সামনে এসেছে। আর পুলিশ আশা করেছে এখানে দামান্নার একটা কানেকশন আছে। এদিকে রয়, চেমু আর আশি গোপন আস্তানায় পাসপোর্ট বানাচ্ছিল। তখনই তাদের দরজায় জোরে জোরে কেউ ধাক্কা দিতে থাকে। তারা তো ভয় পেয়ে যায়। এখানে এত রাতে আর কেউ তো আসার কথা না। আশি গিয়ে দরজা খুলে দেয়, আর সাথে সাথে মামা ভেতরে ঢুকে আসে। এসেই তো তার মাথা গরম হয়ে যায়। তাকে না জানিয়ে তার দোকান ব্যবহার করে এরা গোপনে কি না কি করছে। রেগে মামা চিমুকে থাপ্পড় মারে, বকাঝকা করে, উল্টাপাল্টা কথা শোনায়, রয়কে এখান থেকে বেরিয়ে যেতে বলে। রয় তাকে বোঝাতে চেষ্টা করে। চেমু বলে এখন তাকে যেতে দিলে পরে সে আমাদের ধোঁকা দিবে। মামা বলে এখন কি তাহলে অন্য কিছু করছে? এবার আশিকে বলে বাবা মারা যাবার পর এত যে হেল্প করলো, লালন পালন করলো, আর আজ সে একটা চোরের সাথে মিশে মামাকে ধোঁকা দিচ্ছে। মামাই তো তাকে কাজ শিখিয়েছে। রয় এবার মামাকে তাদের বানানো ফেক পাসপোর্ট দেখায়। মামা ঘাবড়ে গিয়ে বলে, এগুলো তোরা বানিয়েছিস? এগুলো তো ডুপ্লিকেট। জানিস না কত বড় বিপদ ডেকে আনবি? অনেক হয়েছে, এবার বাদ দিয়ে দে। আশি বলে, এসব তো আপনি শিখিয়েছিলেন, এখন সমস্যা কি? আর যে টাকা পয়সা দিয়ে সাহায্য করার কথা বলছেন, সেটা কি আমি শোধ দিচ্ছি না? আমারও তো ইচ্ছা করে মা বোন নিয়ে সংসার করতে। এজন্য যদি ডুপ্লিকেট পাসপোর্ট করি তাহলে কি ক্ষতি? এতে আপনার ঋণ শোধ করা হয়ে যাবে। আমার যদি ভুল হয় তাহলে আপনিও ভুল। মামা বলে যদি ধরা পড়ে যাস তোরা একা না, পুরো পরিবার রাস্তায় নামতে হবে। চেমু বলে আরে কেউই ধরতে পারবে না, আপনিই তো কাজ শিখিয়েছেন। মামা রেগে বলে পুলিশ ধরলে কি এসব বলবি? রয় বলে আসলেই কেউ ধরতে পারবে না, আমাদের উপর ভরসা রাখতে পারেন। মামা রেগে বলে চুপ থাকো তুমি। কিন্তু একটু পরে আবার মামা আশি আর চেমুকে তেল দিতে শুরু করে, চা নাস্তা খাওয়ায়, কত যত্ন নিচ্ছে। কিন্তু মামা এবার বলে আমার কিন্তু মুনাফায় 50% ভাগ চাই। চেমু আর আশি তো চিৎকার করে বলে অর্ধেক মুনাফা আপনাকে কেন দিব, আপনি কি করছেন? মামা বলে আমার তো বেশি অভিজ্ঞতা আছে রয়ের থেকে, আমি 28 বছর ধরে এই লাইনে আছি, আমার অভিজ্ঞতার সাথে তোরা পারবি? আশি বলে আপনি আমাদের সাথে আসতে পারেন, কিন্তু কিছু না করে কিভাবে মুনাফার ভাগ চান? মামা বলে আমি সাথে থাকবো না, কিন্তু মুনাফার অর্ধেক চাই। একটা কাজ করতে পারো, আমার দোকান ইউজ করতে পারো, এখনের থেকে 5 গুণ বেশি ইনকাম করতে পারবে। আমার যা বলার বলে দিয়েছি, রাজি থাকলে বলো, না হলে আমি দোকান বন্ধ করে চলে যাব। রয় বলে দোকান বন্ধ করবেন না, আমি শর্তে রাজি। মামা বলে তোমাকে কে জিজ্ঞেস করেছে? আমি এদেরকে জিজ্ঞেস করছি। আশি আর চিমুর কি করার, রাজি হয়ে যায়। মামা তো তাদের বাড়ি নিয়ে জামাই আদর করে খাওয়ায়, কত যত্ন আপ্যায়ন, ভালো খাবার। মামা আসলে এদের তেল দিয়ে জোর খাটিয়ে নিজের লাভের দিক নিশ্চিত করলো। তার দোকান ব্যবহার করলে বেশি লাভ মামারই, এজন্য সে প্রস্তাব দেয়। পিন্টু এদিকে তার গ্যাং এর কাছে আসে। তারা ক্যারাম খেলছিল। একটা ছবি দিয়ে দেখায় একে শেষ করতে হবে, কিন্তু তারা বলে এ তো ভাইয়ের প্রিয় লোক, তোমার কি মাথা খারাপ হয়েছে? পিন্টু বলে ভাই ইমোশনাল হতে পারে, কিন্তু আমি না, একে খুঁজে বের করে ব্যবস্থা করতে হবে। এর মধ্যে পিন্টুর কাছে কল আসে দামান্নার থেকে, আর সে বেরিয়ে পড়ে দেখা করার জন্য। এদিকে আশি আর চেমু কথা বলতে বলতে যাচ্ছিল। চেমু বলে এবার তো লাইফ সেট হয়ে যাবে, টাকা ইনকাম করে তুই পাসপোর্ট করে দুবাই চলে যাবি, আর আমি এখানে টাকা ইনকাম করব, লাইফ একদম সেট। আশি জিজ্ঞেস করে তুই আমার সাথে যাবি না? চিম্বু বলে এখানে যদি ভালো আয় হয় তাহলে কষ্ট করে দুবাই কেন যাব। আশি তাকে বোঝায় এসবের সাথে জড়িত না থেকে অন্য পথ বেছে নিতে। কিন্তু চেমু এ ব্যাপারে তেমন সায় দেয় না, উল্টা আশিকেই উল্টাপাল্টা কথা বলে। আশি বলে আমার আরো অনেক দায়িত্ব আছে, মাকে ফিরিয়ে আনা, বোনকে স্কুলে যাবার ব্যবস্থা করা, আমাকে তাই মামার জাল থেকে বের হতে হবে। আর আমি যাবার পর আমি যেভাবে বলে যাব তুইও সেভাবে চলবি, কথা দে। আশি এরপর রাতে মায়ের সাথে ফোনে কথা বলে, বোনের স্কুলে যাওয়া নিয়ে কথা বলে। আশি বলে টাকা লাগলে বলবে, পাঠিয়ে দেব। আশির মা জিজ্ঞেস করে খারাপ কিছু করছে কিনা তার। আশি বলে মামার সাথেই কাজ করে। আশির মা বলে তোর মামা চোর আমি জানি, তাই তো আমার মাঝে মাঝে সন্দেহ হয় তোর ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায়। বাবা মারা যাবার পর তুই টাকার জন্য কত কি করলি। মায়ের কথা শেষ না হতেই আশি ফোন কেটে দেয়। তার মায়ের মন খারাপ হয়ে যায় ছেলের জন্য। কিরণ আর বিবেককে একটা জুতার দোকানে দেখা যায়। কিরণ জুতা কিনছে।
বিবেক ফোনে আলাপ করছে যে এখানে যে টিম ফেক পাসপোর্ট বানায় সেটা হয়তো বাইরে থেকে কন্ট্রোল করা হয়, ব্যাঙ্গালোর থেকে হয়তো নিয়ন্ত্রণ করছে। এই বিষয়ে তদন্ত চালু আছে। কথা শেষ করে এসে কিরণকে দ্রুত বিল দিয়ে বের হতে বলে। এবার কিরণ বিভিন্ন লোকাল মার্কেটে গিয়ে জালালউদ্দিনকে কেউ চেনে কিনা তা জিজ্ঞেস করতে থাকে। জালালউদ্দিন জাল্লু নামেও পরিচিত। অনেক দোকানে জিজ্ঞেস করে কিন্তু কেউই তাকে চেনে না। একটা সবজির দোকানের পাশে দাঁড়িয়ে থাকার সময় পাশের দালানের বারান্দা থেকে এক লোক কিরণকে উপরে ডাকে। কিরণ বোকা শোকা সেজে তার কাছে যায় আর বলে সে জালালউদ্দিনকে খুঁজছে। লোকটা বলে, তুমি ওকে কেন খুঁজছো? জীবনের মায়া থাকলে এখান থেকে চলে যাও, না হলে জাল্লু আসলে মাছের বক্সের সাথে তোমাকেও পাঠিয়ে দেবে টুকরো টুকরো করে। কিরণ কিছু না বলে চুপচাপ মেনে নিয়ে বেরিয়ে গেল। লোকটার চোখে মুখে একটা সন্দেহের ছাপ। এদিকে গাড়িতে পিন্টু আর দামান্না বসেছিল, তারাও কোথাও যাবে হয়তো। তখন দামান্নার ফোনে কল আসে আর কল করে এক প্রকার হুমকি দেখানো হচ্ছিল দামান্নাকে। দামান্নার শহরে তারা আসবে আর দামান্নাকে মূল্য দিতে হবে। দামান্না বলে যে কোনো সময় আসতে পারেন, ওয়েলকাম। আমি সিন্ডিকেটের অংশ না, তাই আমাকে হুমকি দিয়ে লাভ হবে না, গেট লস্ট। পিন্টু বলে এসব ছোট কেস সামলানোর জন্য সে আছে, ভাই কেন এত প্যারা নেবে? আর তারা অনেক পাওয়ারফুল পার্টি, তারা এখানে আসার আগে আমাদের মামলা মিটমাট করে নেওয়া উচিত। দামান্না বলে, তুমি কি ভয় পাচ্ছ? তুমি আমার সেই পিন্টু তো? পিন্টু বলে, ভয় কেন পাবো? আমি বলছি এই ছোট বিষয় নিয়ে আপনি কেন ঝামেলা করবেন? আমি সামলে নিতে পারবো। দামান্না বলে, এই তো আমার বাঘের বাচ্চার মতো সাহসী কথা। পিন্টু আর দামান্না টিম নিয়ে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছিল এখানে। সাদেক নামের একজনের সাথে ছিল মিটিং। সাদেক বলে, একেবারে 30% বেশি ভাগ চাওয়ার মানে হয় না। দামান্না বলে, তুমি আমার অনুমতি ছাড়াই কাজ করতে গিয়েছিলে, এই 30% শাস্তি হিসেবে প্রাপ্য। সাদেক বলে, আমার জাহাজ তো 4 দিন ধরে দাঁড়িয়ে আছে, আমি সব টাকা দিব কিন্তু জাহাজ তীরে নামার পরে। তবে দামান্না রাজি হয় না, তার আগে টাকা লাগবে, না হলে জাহাজ ওখানেই শেষ হয়ে যাবে। সাদেক তাকে সিন্ডিকেটের ভয় দেখায় কিন্তু দামান্না বলে, আমি সিন্ডিকেটকে খুঁজি না, সে আমাকে খুঁজে বের করে। আর সিন্ডিকেট আসলেও আমার এটাই রুলস থাকবে। পিন্টু তো সাদেকের ঘাড় ধরে বসে। সাদেক মাফ চায় আর রাজি হয়ে যায়। এবার আমরা ট্রলারে করে মালামাল নিয়ে দামান্নাকে আসতে দেখি। সেই মিনিস্টার যাকে আমরা প্রথমে দেখেছিলাম, তার যে মালামাল দরকার তা দামান্নার থেকেই আসে, আর সেটা গন্তব্যে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে রাজা আসে মামা মানে রাজাকের দোকানের সামনে। রাজাকের সামনে এসে বলে, আমার বই লাগবে, কিন্তু রাজাক তো বুঝতে পারে না কিংবা বুঝতে চায় না। সে রয়কে দেখিয়ে দেয়। রাজা রয়কে জিজ্ঞেস করে, আমার বই লাগবে, ব্যবস্থা করে দিতে হবে। বই মানে এখানে ডুপ্লিকেট পাসপোর্ট, সেটা আমরা আগেই জেনেছি। রয় না জানার ভান করে। তখন রাজা তাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, আশা করি বুঝতে পেরেছ, কি বই? রাজা এবার গাঞ্জার সাথে দেখা করতে যায়, পাসপোর্ট পেলে কোন দিক দিয়ে পালাবে সেটা নিয়ে আলাপ করতে। কিন্তু কোনো দিকই তেমন সুবিধার না। তবে একটা পথ আছে। গাঞ্জের বন্ধু ক্রিস্টি মাছ ধরা ট্রলার নিয়ে এসব অবৈধ পাচারের কাজ করে। রাজা জিজ্ঞেস করে ভরসা করা যাবে কিনা। গাঞ্জা সাহস দেয়। রাজা তবুও বলে, পরে ঝামেলা করবে না তো? গাঞ্জা বলে, আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি। রাজা বলে, পরে যদি এর জন্য ঝামেলা হয় তাহলে লস কিন্তু তোর, কিছু হলে তোকেও তোর ভাইয়ের পথেই চলতে হবে, কিন্তু সে পথে কি আছে তা আগে থেকেই জানতে পারবি না। গাঞ্জা একটু ঘাবড়ে যায়। রাতে রাজা রয়ের কাছে আসে পাসপোর্ট নিতে। রয় পাসপোর্ট দেয়। রাজা চেক করে বলে, একদম পারফেক্ট। রয় জিজ্ঞেস করে, আমাদের খবর কোথা থেকে পেলেন? রাজা বলে না। অদ্ভুত এক হাসি দিয়ে বিদায় জানিয়ে চলে যায়। নির্দিষ্ট জায়গায় গিয়ে ব্যাগ হাতে অপেক্ষা করতে থাকে। গাঞ্জাকে কল করে দ্রুত গাড়ি নিয়ে আসতে বলে। কিছু সময় পর গাঞ্জা গাড়ি নিয়ে আসে ঠিকই, কিন্তু টান দিয়ে চলে যায়, কারণ পরেই আরেকটা গাড়ি আসে আর পিন্টু সেটাই করে রাজাকে তুলে নিয়ে যায়। ভাইয়ের সাথে এত বড় দুশ্মনী, এর তো শাস্তি পেতেই হবে। মারতে মারতে আধমরা করে ফেলে রাজাকে। মারতে থাকে আর বলে, তুই নাকি ভাইয়ের প্রথম ফেভারিট, আর আমি নাকি দ্বিতীয়, এরপর আমি প্রথম হব। এর মধ্যে দামান্না কল করে আর রাজার সাথে কথা বলতে চায়। পিন্টু তাকে টেনে হিচড়ে চেয়ারে বসায়, আবার কয়েকটা ঘুষি মারে। ফোনের স্পিকার অন করে রাজার কাছে ধরে পিন্টু। রাজাকে দামান্না বলে, আমাদের সাথে এতদিন কাজ করে এত বড় বেইমানি কেন করতে গেলে? রাজা সবসময় পাগলের মতো হাসে। এরপর মদের বোতল চায়। মদের বোতল থেকে মদ নিয়ে মুখ ধুয়ে নেয়। দামান্না আবার বলে, তোমার জন্য কি ভালো হবে একমাত্র আমিই জানি। রাজা বলে, আমি আমার লাইফে অনেক রকম ধান্দাবাজ দেখেছি, আর এসব হারামজাদাদের তো কিছু করা কোনো ব্যাপার না। রাজা আরো বলে, 2 কোটি টাকা আর আপনার জীবন কিভাবে নিতে হয় একমাত্র রাজাই জানে। ভালো থাকবেন ভাই, মিস ইউ। এই বলে কল কেটে দেয়। এরপর আবার পাগলের মতো হাসতে হাসতে উঠে দাঁড়ায়। পিন্টুকে উদ্দেশ্য করে বলে, রাজা তো রাজার মতো কাজ করে। পিন্টু রেগে গিয়ে কপালের মাঝ বরাবর গুলি করে দেয় আর লাশ ফেলে দিতে বলে। তবে এর ব্যাগে কি আছে সেটাও দেখতে বলে। ব্যাগের মধ্যে সেই পাসপোর্ট দেখতে পায়। পিন্টু ভালো করে দেখে আর কিছু অনুমান করে। পরে সে গাঞ্জাকে কল করে। এবার আমরা দামান্নাকে দেখি খুব ভক্তি করে স্রষ্টার আরাধনা করছে। পরে সে তার চিলে কোঠার ঘরে আসে। এখানে পিন্টু, রয়, আশি ও চেমুকে নিয়ে আসে। আর দামান্নার লোকেরাও ছিল সেখানে। দামান্না প্রথমে চেমুকে ডাকে তার সামনে রাখা পাসপোর্ট চেক করে বলতে আসল না নকল।
চেমু ভালো করে চেক করে বলে এটা নকল। এবার আশির পালা। আশি ভালো করে চেক করে বলে এটা ওকে আছে। দামান্না তো অনেক এক্সাইটেড আর পিন্টুকে বলে আর্টিস্ট তো এরা। এবার দামান্নার সাথে আগে কাজ করা লোককে বলে তুই তো বাজে আর্টিস্ট, এদের থেকে শেখা উচিত। দেখলি কত তাড়াতাড়ি বলে দিল। যা এখন তুই। পিন্টু সেই লোককে ধরে বাইরে নিয়ে যায়, সে তো বারবার মাফ চাইছিল। দামান্না এবার রয়কে জিজ্ঞেস করে তাদের পরিচয়। রয় বলে আমি এদের সব শিখিয়েছি। দামান্নার লোক বলে বস এ হচ্ছে ম্যানেজার। দামান্না বলে ম্যানেজার? এখানে আমি থাকতে এসব ম্যানেজারের দরকার নেই। দামান্নার লোক তো সত্যি সত্যি রয়কে বের করে দিচ্ছিল। রয় বারবার রিকোয়েস্ট করতে থাকে। দামান্না বলে আরে আমি তো মজা করছি, চলো বিজনেস নিয়ে কথা বলি। পিন্টু চলে আসে এখানে, একটা মালয়েশিয়ান পাসপোর্ট আর অ্যাডভান্স টাকা রাখে। এটা রয়দের প্রথম কাজ। দামান্না সব কাজ শিখিয়ে দেবে, কাজ করার জায়গাও দেবে, তাদের শুধু মন দিয়ে কাজ করতে হবে। তাদের যে ট্যালেন্ট আছে এটা নষ্ট করা যাবে না। দামান্না তার জগতে এদেরকে যোগ করে নেয়। এদিকে বিবেক ভাবতে থাকে কাসারগোডে যখন ফেক পাসপোর্ট হবার কথা ধরা পড়েছে, তাহলে এটা একেবারে ফেলে দেওয়ার মতো না, আরো ভালো করে তদন্ত করতে হবে। কিরণ আর বিবেক বেরিয়ে পড়ে তদন্ত করতে। অনেক জায়গায় ঘুরে ঘুরে তারা কিছু তথ্য সংগ্রহ করে, যাদের সন্দেহের তালিকায় রাখা ছিল। পরে কিরণ বলে বিভিন্ন জায়গার বিভিন্ন নামে কাজ করে এসেছে। শেষে তারা আরেকটা বাড়ি যায়, এখানে মহিলার সাথে কথা বলে। জিজ্ঞেস করে লোকটা কয়দিন আগে এসেছিল, আবার কবে আসবে, নাম্বার আছে কিনা। মহিলা বলে তোমরা না ওর বন্ধু, তাহলে তোমরা খবর জানো না, আর হঠাৎ খোঁজ করছো কেন? বিবেক একটা মিথ্যা বলে বেরিয়ে আসে আর বলে পরে আবার আসবে। রাতে বিবেক আর কিরণ এসব নিয়ে কথা বলে। তারা আসলে কোনো সূত্র পাচ্ছে না, এত নিখুঁত কাজ এখনকার কেউ করতে পারবে না, বাইরের মানুষের হাত আছেই। কিরণ বলে এই কাঁচার গোড় একটা পেঁয়াজের মতো, এর পরতে পরতে রহস্য জড়িয়ে আছে। বাইরে থেকে তেমন মনে না হলেও ভেতরে গাঢ় অন্ধকার আর ধোঁকা। পিন্টু সবাইকে তাদের কাজের রুমে নিয়ে আসে আর সব জিনিস দেখিয়ে দেয়। আজ থেকে তারা এখানে কাজ করবে, সব জিনিস এখানে পাবে, বাইরে যেতে হবে না। তারা শুধু মন দিয়ে কাজ করবে। এভাবে আস্তে আস্তে রয়, চিমু আর আশি তাদের স্টাইলে কাজ শিখে নেয়, কাজ শুরু করে দেয়। কয়েকটা কাজ কমপ্লিটও করে। পরে পিন্টু তাদের এনজয়ের জন্য বারে নিয়ে যায়, এখানে মদ আর মেয়ে মানুষ নিয়ে এনজয় করতে পারে তারা। চেমুর বেশ এক্সাইটেড লাগে, কিন্তু আশির এসব ভালো লাগে না, সে চলে যাবার কথা জিজ্ঞেস করে। পিন্টু বলে আরে তোমরা ইয়াং জেনারেশন, এখনই তো এনজয় করার সময়, কেবল তো শুরু। চিমু অবশ্য মেয়েদের সাথে এনজয় করে, ড্রিঙ্কস করে, কিন্তু আশি তেমন একটা এসব করে না। আশি দেখা করতে যায় তার মামার মেয়ের সাথে। মেয়েটা জিজ্ঞেস করে তুমি নাকি দোকানে আসো না, কি করো আজকাল? আশি বলে মামা কমিশন পাচ্ছে না বলে পাগল হয়ে গেছে নাকি, তার থেকে ভালো কাজ করি। মেয়ে তো বাপের নিন্দা শুনে রেগে চলেই যায়। চেমু আর আশি পাসপোর্ট বানানো নিয়ে রাতে আলাপ করছিল, তখন প্রাক্তন এমএলএ মণিপালের সাথে পিন্টু তাদের আলাপ করিয়ে দেয়। তাদের অবস্থা এখন এমন, যেসব অপরাধীর খবর নিউজের পাতায় ছিল তারা আজ এক এক করে সামনে আসছে। এজন্য অপরাধ জগতের এক বিশাল সমুদ্রে আটকে যাচ্ছে দুজন। দামান্না এসব অপরাধীর সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে। রয়, আশি আর চেমু জঙ্গলে আলাদা মিটিং করে। আশি বলে আমরা জরুরি প্রয়োজনে টাকা ইনকাম করতে কাজ করি, কিন্তু আগে তো এত রিস্ক ছিল না। চেমু বলে ভালো অ্যামাউন্ট আয় করতে হলে রিস্ক তো নিতেই হবে। রয় তাকে বোঝায় আগে যেমন ছিল তার থেকে বেশি লাভ হচ্ছে, আর ঝামেলা যদি হয় সেটা সামনে আসুক, দেখা যাবে। যেহেতু আমরা এই কাজ তিনজন শুরু করেছি, আমাদেরই শেষ করতে হবে। আশি তো রাগ দেখিয়ে চলে যায়, আশির রাগ মেটে না। কাজের সময় সে চেমুর ওপর রাগ ঝাড়তে থাকে। পিন্টু আসলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। রয় এসে তাদেরকে এই কথা বলে এখন নিজেরা ঝামেলা বাদ দাও। পিন্টু চলে আসে, সাথে করে বোরখা পরিয়ে তাদের স্পেশাল ক্লায়েন্ট নিয়ে আসে। এর পাসপোর্ট দ্রুত করতে হবে কালকের মধ্যে। রয় বলে কালকের মধ্যে তো হবে না। পিন্টু বলে অন্য সবার কাজ বাদ দিয়ে আগে এটা করতে হবে। আশি বলে আমি পারবো না, আমার 2 দিন ছুটি লাগবে। পিন্টু রেগে তার কপালে পিস্তল তাক করে বলে তোকে সারা জীবনের জন্য ছুটি দিয়ে দিব। পিন্টু তাকে শান্ত হতে বলে, কিন্তু তার উপরও বন্দুক তাক করে। অন্যদিকে রাজ্জাক মামা তো রাতে ঘুমাতে পারে না এই চেমু ও আশির চিন্তায়। বিবেক এদিকে আস্তে আস্তে সঠিক তদন্তের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে বাইরে থেকে এটাকে খোলা বই মনে হলেও এর প্রতি পাতায় রহস্য আছে। এক পাতা উল্টে দিলে আগের পাতার লেখা গায়েব হয়ে যায়। আপাতত এখানে যেভাবে কাজ হচ্ছে তার চেইন ধরে ফেলেছে বিবেক। আর কিছু সূত্র পাওয়া গেছে, যেমন ডুপ্লিকেট রাজ্জাক, তার দোকান আর রয়। এদের সূত্র ধরে তদন্ত এগিয়ে গেলে আশা করা যায় সঠিক অপরাধী খুঁজে পাওয়া যাবে। চেমু মন খারাপ করে বসেছিল। রয় এসে জিজ্ঞেস করে এত মন খারাপের কি আছে? চেমু বলে আশি আমার জন্য এই পথে এসেছে, আমার উচিত হয়নি এই পথে ওকে আনার। রয় বলে আমি তোকে ভালো ভেবে সব সত্য বললাম, আর তুই এখন মন খারাপ করছিস। চেমু বলে আশির জীবন নষ্ট করা আমার উচিত হয়নি। রয় তাকে ভরসা দেয় যে তারা কাসার গড়ে সুন্দর জীবন কাটাতে পারবে। বিবেক আর কিরণ যায় রাজ্জাকের বাড়িতে, গিয়ে জিজ্ঞেস করে রয় কোথায়। রাজ্জাক বলে রয় কি, আমি চিনি না। বিবেক এবার কলার ধরে বলে ওর সাথে একসাথে পাসপোর্ট ডুপ্লিকেট করিস আর এখন চিনতে পারছিস না? রাজ্জাক তো বলে আমি তো 2-1টা কাজ করেছিলাম, তাও পাসপোর্ট না। যখন আমার আড়ালে তারা এসব কাজ করতো তখন তাড়িয়ে দিয়েছিলাম।
বিবেক জিজ্ঞেস করে নাম্বার আছে সেটা দাও। ঠিকানা দিতে না পারলেও নাম্বার দিতে পারে। রয় আর গাঞ্জা একটা হোটেল রুমে ছিল। রয় ফোনে কারোর সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে গাঞ্জা আর সে চেমু ও আশির ব্যাপারে কথা বলে। দামান্না এদের দলে নেওয়ার পরে চেমু ও আশি হাতছাড়া হয়ে যেতে পারে। তাদের নিয়ে দামান্না ব্যাঙ্গালোরে যেতে চাইবে, কিন্তু রয় এটা চায় না। এবার রয় গাঞ্জা সব গুছিয়ে বাইরে বের হয়। তারা হোটেল থেকে বের হতেই বিবেক গাড়ি নিয়ে রয়কে তুলে নেয়। গাঁজা পিছু নিতে যায়, তাও থেমে যায়। রয়কে ধরে নিয়ে একটা রুমে নিয়ে আসে। জিজ্ঞেস করে প্ল্যান সম্পর্কে। আর তারা যে সিরিয়াস পর্যায়ে গেছে এইটা বলে। তখন তাদের দরজায় নক করে কেউ। কিরণ দরজা খুলতেই গুন্ডারা তাকে মেরে মাটিতে ফেলে দেয়। বিবেক একাই তাদের সাথে লড়াই করতে থাকে। এক এক করে ধুলাই করতে থাকে সবাইকে। এদিকে নিচে পিন্টু অপেক্ষা করছিল, মানে এগুলো পিন্টুর গুন্ডারা। এর মধ্যে দামান্না পিন্টুকে কল করে জিজ্ঞেস করে কাজের কতদূর। পিন্টু বলে এটা আমার এলাকা, রয়কে ছাড়িয়ে নিয়ে আসবই। পিন্টু নিজের উপর রাগ দেখাতে থাকে। সব গুন্ডাদের মেরে বের করে দেয়। কিছুক্ষণ পরে সেখানে দুজন পুলিশ আসে। বিবেকদের জিজ্ঞাসাবাদ করে, আইডি চেক করে। এরপর রয়কে নিয়ে যেতে চায়। লিগ্যাল নোটিশ এনে কাল থানা থেকে রয়কে বিবেকরা নিয়ে যেতে পারবে। বিবেক রাজি হয় না, কিন্তু পুলিশ জোর করে। এদিকে আশির মামাতো বোন চেমুকে কল করে আশির খবর জিজ্ঞেস করে। সে নাকি নিজের মায়ের সাথে কথা বলে না। তার সাথে তো বলেই না। এদিকে রাজ্জাক আর তার স্ত্রী বিভিন্ন কথা বলছে। এসব জানিয়ে মেয়েটা চেমুকে বলে আশির খোঁজ দিতে, আশিকে তার কাছে ফিরিয়ে দিতে। সে ছাড়া বাঁচবে না এটাও বলে। চেমু বলে আমি দেখছি ব্যাপারটা। পরের দিন রয়কে সেই পুলিশ দুইজন পিন্টুর কাছে নিয়ে আসে, মানে তারা ফেক পুলিশ ছিল। পিন্টু বলে দেখলে তো, আসল পুলিশ ধরতে পারলো না। এরপর রয়কে গাড়িতে তুলে নেয় আর বলে সামনে আরো খেলার রাস্তা দেখতে পাবে। বিবেক তো এদিকে থানা থেকে রাগে গজগজ করতে করতে বের হয়, কারণ ফেক পুলিশ তাদের ধোকা দিয়ে রয়কে নিয়ে গেছে। এবার বিবেক অন্য প্ল্যান করে বের হয়। পিন্টু এবার রয়কে তাদের আস্তানায় নিয়ে আসে আর সব ফেক পাসপোর্ট সহ জিনিসপত্র আগুনে পুড়িয়ে দেয়। রয়, চেমু, পিন্টু ভাবতে থাকে আসলে কি হচ্ছে এখানে। এখানে কি হচ্ছে সেটা জানতে বুঝতে না পারলেও আশি আর চেমু রয়ের ওপর ভরসা রাখে। রয় একটা না একটা প্ল্যান করবেই। এখানে রয়কে পিন্টু নিজের গাড়িতে আর চেমু ও আশিকে অন্য গাড়িতে নিয়ে রওনা দেয়। বিবেক এদিকে রয়ের ফোনে ট্রাই করে দেখে, এখনো বন্ধ আছে। পিন্টু তো দামান্নাকে কল করে বলে কাজ তো হয়েছে, সবাইকে নিয়ে সে আসছে। মুকেশ ভাইয়ের কাজ একটা বাকি আছে, সেটা করেই আসবে। কিন্তু যেতে যেতে চেমুদের গাড়ির সামনে একটা গাড়ি চলে আসে আর গাড়ি কিছুক্ষণ থেমে যায়। চেমু আর আশি এই ফাঁকে বের হয়ে দৌড় দেয়। সেই গাড়ির ড্রাইভার কল করে পিন্টুকে জানায়। পিন্টু প্রথমে রেগে যায় আর পরে বলে দ্রুত ওদের খুঁজে বের করতে আনতে। পিন্টু তো রাগে এক জায়গায় রয়কে নিরিবিলি নিয়ে যায়, মেরে মেরে আধমরা করে ফেলে। দুজনের মধ্যে তর্ক হয়। রয় এত আহত, তাও তার কথার জোর যেন কমেনি। এক পর্যায়ে পিন্টু সিদ্ধান্ত নেয় রয়কে মেরে ফেলবে। তবে প্রথমে গুলি করে মারার চিন্তা করলেও পরে ছুরি বের করে সেটা দিয়ে মেরে ফেলে। চেমু ও আশি দৌড়ে দৌড়ে একটা গাড়ির সামনে এসে পড়ে, কিন্তু কার গাড়ি তা দেখা যায় না। ওদিকে দামান্নার কাছে একের পর এক থ্রেট কল আসে, হুমকি আসে। কিন্তু দামান্না মাথা নত করার মতো কেউ না। সিন্ডিকেট থেকে কল আসে হার মেনে নেওয়ার জন্য, কিন্তু দামান্না মানতে রাজি না। হয়তো ওর অন্য প্ল্যান আছে। ওয়াকিল নামের একজন যে রয়ের পার্টনার ছিল, সে এসবের ব্যাপারে বিবেককে জানায়। মানে এই চেমু আর আশিকে কিভাবে বাঁচানো যায় আর এই বিশাল ক্রাইমে কারা জড়িত। তখন সেখানে গাঞ্জা আসে চেমু আর আশিকে নিয়ে। মানে ওরা গাঞ্জার গাড়ির সামনে পড়েছিল। এখন সব স্মৃতি চোখের উপর ভাসতে থাকে আশি আর চেমুর। কিন্তু অপেক্ষা করছে এদের পাবার। বিবেক অপেক্ষায় আছে অপরাধী ধরার, দামান্না আছে তার টেনশনে। মিনিস্টার এদিকে কমিশনারের সাথে আলাপ করেন কিভাবে দামান্নাকে সবকিছু থেকে সেফ এক্সিট দেওয়া যায়, না হলে তারাও ফেসে যাবে। কমিশনার প্রথমে মানতে চায় না, কিন্তু পরে তাকে মিনিস্টারের কথা মানতে হয়। দামান্না ওদিকে সেলিম নামের এক পুলিশ অফিসারকে হুমকি দেয় নিজের জীবন রক্ষা করতে, এমনকি পুলিশের ফ্যামিলিকে জিম্মিও করে। ওয়াকিল, চেমু আর আশি একটা জায়গায় বসেছিল। চেমু বলে রয় কি বেঁচে আসতে পারবে। ওয়াকিল বলে ওর অপেক্ষা করে লাভ নেই। রয়ের সাথে পুরনো স্মৃতি মনে করে দুজনই ইমোশনাল হয়ে পড়ে। তাদের জন্য রয় মারা গেছে এটা মনে করেই তাদের কষ্ট হতে শুরু করে। তারা আর পিন্টুদের হাতে যেতে চায় না। দামান্নার কাছে কল আসে, তার বর্ডার পার করার জন্য সবকিছু রেডি হয়ে গেছে। পরবর্তীতে কি করতে হবে তা জানিয়ে দেওয়া হবে। এর মধ্যে ওয়াকিল আবার দামান্নাকে কল করে বলে পিন্টুর কাছে ছেলেরা নেই, আমার কাছে আছে, আমি নিয়ে আসবো আপনার কাছে, ঠিকানা পাঠিয়ে দেব। দামান্না রাজি হয়। এদিকে জঙ্গলের পথে দৌড়ে দৌড়ে চেমু আর আশি ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না। গাঞ্জা বলে আরেকটু যেতে হবে, তাহলে তারা বাঁচতে পারবে। চেমু বলে এখন হয় পুলিশ না হলে দামান্না, যে কোনো একজনকে বেছে নিতে হবে। আশি কিছু বুঝতে পারছে না। চেমু একটা সিগারেট নিয়ে টানে আর ইমোশনাল হয়ে সব বলে দেয় যে এখানে তারা আশিকে বাঁচাতে এসেছে। আশির তো জীবন সুন্দর করার কারণ আছে, কিন্তু চেমুর তো ভবিষ্যৎ নেই বললেই চলে। আশি এখন গ্রামে ফিরে ওয়াকিল থেকে পাসপোর্ট আর অন্যান্য ডকুমেন্টস নিয়ে যেন দুবাই চলে যায়। আর চেমুর জীবন এভাবেই যাবে অজানা ভবিষ্যতে। এখানে অনেক অনেক রিকোয়েস্ট করে তারা আশিকে পাঠাতে সক্ষম হয়।
দুজনের একসাথে থাকার পুরনো স্মৃতি মনে করে দুজনই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু কিছু করার নেই। দুজনে একসাথে জীবন কাটালেও তাদের ভবিষ্যৎ এক হবে না। এদিকে দামান্না কিভাবে বর্ডার পার করবে সেই ব্যাপারে কমিশনার বলে দেয়, একমাত্র সমুদ্র পথেই পার হতে হবে, আর সব পথ রিস্কি। দামান্না মেনে নেয় আর বের হওয়ার দিন পিন্টুকে বলে মিথ্যা বলে সে বিশ্বাস নষ্ট করেছে, পারলে ছেলে দুটোকে নিয়ে আসুক, তাহলে একটা সুযোগ পাবে। পিন্টু অনেক রিকোয়েস্ট করে, মাফ চায়। দামান্না ওয়াকিলের সাথে দেখা করে, কিন্তু একা চেমুকে পেয়ে একটু আশাহত হয়। তার দুজনকেই লাগতো। ওয়াকিল এরপর তার পথে চলে যায়। দামান্না চেমুকে নিয়ে অন্য গাড়িতে বন্দরে চলে যায়। পিন্টু এসে অপেক্ষা করতে থাকে একটা ভাঙা ঘরে, কিন্তু সেখানে তার পিছু পিছু বিবেক চলে আসে আর তাকে ধরে ফেলে। পিন্টুকে ধরাশায়ী করার পর সিনিয়র অফিসার কল করে, সব কেস ক্লোজ করতে বলে, কিন্তু সে মিথ্যা একটা এনকাউন্টার দেখিয়ে পিন্টুকে মেরে দেয়। দামান্না চেমুকে নিয়ে সমুদ্রের পথে বর্ডার পাড়ি দেয় অজানা ভবিষ্যতের দিকে। আর আশিত পাসপোর্ট ডকুমেন্টস নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। দুজনের কত ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু দুজনের পথ এখন আলাদা হয়ে যায়। কেস তো ক্লোজ হয়, কিন্তু এখানে বিবেকের মনে হয় তারা হেরে গেছে, কারণ তারা আসল শত্রুকে ধরতে পারেনি। আর এটা শুধুমাত্র পাসপোর্ট জাল কেস না, এটা ছিল বড় একটা মাফিয়া গ্যাং জগতের সাথে পরিচয়। আর এখানেই শেষ হয় আমাদের আজকের ওয়েব সিরিজের কাহিনী। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।